বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস কাগজের বউয়ের পাঠ শুরু করার আগে আপনাদের প্রতিদিনের মতো আরেকবার মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সব নতুন বন্ধুদের বলবো, অনুগ্রহ করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, যাতে আমি আরও ভালো ভালো গল্প উপন্যাস আগামী দিনে আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর সেই সঙ্গে আমার পাঠের ভিডিও ভালো লাগলে আপনাদের অনুরোধ করব যে দয়া করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে প্রাণিত করবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের পাঠ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ। দ্বিতীয় পরিচ্ছেদ, মেডিকেল কলেজের উল্টো দিকে, পর্ব 6। মেডিকেল কলেজের উল্টো দিকে আরপুলি লেন দিয়ে ভিতরে ঢুকে মধুগুপ্ত লেন ধরে এগোলে প্রকাণ্ড সেকেলে বাড়ি। বাড়ি প্রকাণ্ড হলেও শরিকানার ভাগাভাগি আছে, তবে সামনের দিকের বড় একটা অংশই বড়বাবুর দখলে। বাড়ির সামনে বড় একটা দরজা, দরজার দুদিকে চওড়া টানা দুটো রক। বাঁ দিকের রক বড়বাবুর, ডান দিকের রক ছোটবাবুর। বাইরের লোকজনের লিমিট এই রক পর্যন্ত, এর ভিতরে আর বড় কেউ একটা ঢুকবার অনুমতি পায় না। প্রায় দেখি কেউ দেখা করতে এলে বড়বাবু তার রকে বা ছোটবাবু তার রকে এসে দাঁড়ান। দু ভাইয়ের রং ফর্সা টকটকে, বেশি লম্বা না হলেও পেট, কাঁধ, বুক, পায়ের গোছা নিয়ে বিশাল চেহারা, পরনে গামছা, খালি গা ও পা। রকে রাজা রাজরার মতো বুকে আড়াআড়ি হাত রেখে দাঁড়ান। প্রয়োজন হলে ঘন্টার পর ঘন্টা তেমনি দাঁড়িয়ে কথা বলেন। কখনো অভ্যাগতকে ভিতর বাড়িতে নেওয়ার নাম করেন না। যদি কেউ জিজ্ঞেস করে গামছা পরে আছেন কেন, তাহলে শীত, গ্রীষ্ম, বর্ষায় সকালে বা বিকেলে দু ভাই একই উত্তর দেন, এই তো এবারে গা ধুতে যাব। আসলে গা ধুতে যাওয়ার কথাটা স্রেফ মামদোবাজি। আমি জানি দু ভাই বাইরে বেরোনোর প্রয়োজন ছাড়া বাড়িতে সবসময় গামছা পরে থাকেন। অবশ্য তাদের গামছার প্রশংসা না করাটা অন্যায় হবে। তারা যে গামছা পরে থাকেন তা বাজারের সেরা জিনিস। বড় ভাই গিরিবাবু একসময় দারুণ ঘুড়ি ওড়াতে পারতেন, এখন পায়রা পোষেন, পাশা খেলেন। চেহারার মধ্যে একটা সব পেয়েছে তৃপ্ত ভাব। আমার সঙ্গে দেখা হলেই কোষ্ঠ পরিষ্কার রাখাই যে জীবনের সব সার্থকতার মূলে তা বোঝাতে থাকেন। এ বাড়িতে আমিও বহুবার রক থেকে ফিরে গেছি। আজকাল অন্দরে ঢুকতে বাধা হয় না। বিয়ে, পৈতে, পাল পার্বণ বা ব্রাহ্মণ ভোজনের জন্য হলেও মাসি আমাকে নেমন্তন্ন জুটিয়ে দেয় এ বাড়িতে। সেই থেকে ভিতর বাড়িতে ঢোকার ভিসা পাওয়া গেছে। মিথ্যে বলবো না, বড়বাবু, ছোটবাবু বা এ বাড়ির অন্য সব পুরুষদের কিছু বংশগত বদ দোষ আছে। কিন্তু এ বাড়িতে যখন নেমন্তন্ন করে কাউকে খাওয়ানো হয়, তখন আয়োজন দেখে ভ্যাবা চাকা লেগে যায়। 6 রকমের ভাজা, শুক্তুনি, 2 রকম ডাল, 3 ধরনের মাছ, মাংস, ডিম, চাটনি, দই, মিষ্টির সে এক দিশেহারা ব্যাপার। কিন্তু অসুবিধে হলো, আমি যখন এই প্রলয়ঙ্কর ভোজের ধাঁধায় পথ হারিয়ে ফেলেছি, তখন আমার পাশে বসেই অনর্গল কথা বলতে বলতে বড়বাবু এবং নিস্তব্ধ মুখে বড়বাবুর ছানাপোনারা অতি সাধারণ ডাল, তরকারি, মাছের ঝোল দিয়ে সাদামাটা খাওয়া সেরে মাথা নিচু করে বসে আছে। এ বাড়ির এই নিয়ম, বাইরের লোকের জন্য এক আয়োজন, বাড়ির লোকদের জন্য আর এক। মাসি আমাকে একবার কানে কানে সাবধান করে দিয়েছিল, খেতে বসে এ বাড়িতে কিন্তু কোনো পদ আর একবার চাস নে, ওদের বাড়তি জিনিস থাকে না। যা যা থাকলে মেয়েদের সুন্দর বলা যায়
তার যদি একটা 20 দফা ফর্দ করা হয়, তবে তার মধ্যে 16 দফাই বড়বাবুর মেয়ে কেতকীর সঙ্গে মিলে যাবে। গায়ের রং বড়বাবুর মতোই ফর্সা, চেহারা লম্বাটে গড়নের, মুখখানা এত মিষ্টি যে মনে হয় পিঁপড়ে ধরবে। ভারী একটা সরল মুগ্ধতার হাবভাব আছে তার মধ্যে। যার দিকে চায়, যেদিকে চায়, তাকেই বা সেটাকেই যেন ভালোবেসে ফেলে। এই বিভ্রান্তকারী দৃষ্টি যার উপর পড়ে, সেই ভুল করে ভেবে ফেলতে পারে যে কেতকী তার প্রেমে পড়েছে। গয়লা শিবপূজন থেকে শুরু করে পাড়ার ছেলে ছোকরা এবং এমনকি আমি পর্যন্ত ভাবি কেতকীর কটাক্ষের প্রভাব ক্যান্সারের মতো সমাজদেহে ছড়িয়ে পড়ছে দ্রুত। ট্রেনের কামরায় বা বাসের জানালায় যারা এক ঝুঁকে তার চোখে চোখ রাখতে পেরেছে, তাদের কেউই বোধহয় আর স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। এই রকম হিসেব ধরলে সারা কলকাতায় এবং গোটা পশ্চিমবঙ্গে কেতকীর প্রেমিক অগুন্তি। কেতকীর নামে ডাকে এবং হাতে রোজ যত চিঠি আসে, তার হিসেব এবং ফাইল রাখতে একটা পুরো সময়ের কেরানি দরকার। বড়বাবু কেরানি রাখেননি, তবে কেতকীর ভাইদের অবসর সময়ের একমাত্র কাজ হলো চিঠি ধরা। দরজার ফাঁকে, জানালার ফোকরে, ডাকবাক্সে, বইয়ের ভাঁজে, ঘরের জল নিকাশি ফুটোয়, ভেন্টিলেটারে সর্বদাই তারা চিঠি খুঁজছে এবং পাচ্ছে। এমনকি ছাদে ঢিল বাঁধা চিঠিও প্রতিদিনই বেশ কিছু এসে পড়ে। প্রেমিকদের প্রাবল্য দেখে বড়বাবু একসময় ঠিক করেছিলেন কেতকীর লেখাপড়া বন্ধ করে দেবেন। কিন্তু কেতকী পড়াশোনায় সাংঘাতিক ভালো হওয়ার ফলে সেটা আর হয়নি। কেতকী এখন MA পাশ করে মঙ্গলকাব্যে নারীর সাজ নিয়ে রিসার্চ করছে। দুটো গুমস ভাই সঙ্গে করে ইউনিভার্সিটি বা লাইব্রেরিতে নিয়ে যায়, নিয়ে আসে। আজ ছোটবাবুর রকে ছোটবাবু দাঁড়িয়ে আছেন। নতুন রাঙা গামছায় তার চেহারার বড় খোলতাই হয়েছে। বাঁ হাতে তেলের শিশি থেকে ফোঁটা মেপে ডান হাতে তেলোয় তেল নিয়ে চাঁদিতে পালিশওয়ালা ছোকরা যেমন বেগে বুরুশ চালায় তেমনি ঘষছেন। এ বাড়ির পুরুষরা চেঁচিয়ে ছাড়া কথা বলতে পারেন না। আমাকে দেখেও ছোটবাবু বিকট চেঁচিয়ে বললেন, এই যা উপলচন্দরকে দেখছি জানো? হ্যাঁ? ছোটবাবুর পায়ের ডিম দেখে অবাক মানতে হয়। গোদ নেই, তবু পা কি করে অত মোটা হয় তা গবেষণার বিষয়। ছোটবাবুও আমার চোখ দেখে ব্যাপারটা ধরে ফেলে তেমনি চেঁচিয়ে বলে উঠলেন, এ আর কি দেখছো ভায়া? সে বয়সে দেখলে ভিড়মি খেতে। এমন মাসল ড্যান্সিং করেছি যে জজ ব্যারিস্টার পর্যন্ত দেখতে এসেছে। অমায়িক হেসে বড়বাবুর অংশে ঢুকতে ঢুকতে শুনি ভিতরে বড়বাবু চেঁচিয়ে বাড়ি মাথায় করছেন, হ্যাঁ ডিম এনেছে? ডিমের গুষ্টি তুষ্টি করেছি, যা ফেলে দিকে যা। কাল থেকে পোনা মাছের টক খাবো বলে পই পই করে বলে রাখলুম, গুষ্টির মাথা গুচ্ছে ডিম এনে দাঁত বের করছিস কোন আক্কেলেরা? দালানে গিয়ে দাঁড়ালেই টের পাওয়া যায় এ বাড়িতে এখনও পুরুষদের প্রাধান্য, মেয়েদের দাপট অতটা নেই। বড়বাবুর এত চেঁচামেচিতে বড়গিন্নির গলার কিছু সরু শব্দ পাওয়া যাচ্ছিল মাত্র। অফিসের সময় হয়েছে। বড়বাবু খুব দাপুটে পায়ে দালান কাঁপিয়ে কলঘরে যাওয়ার সময় আমাকে দেখে যাওয়া না থামিয়েই বলতে বলতে গেলেন, উপল ভাগ্নে যে, খবর সব ভালো তো? সাত সকালে দেখো গে যাও, গোবিন্দ গুচ্ছে রজাত্রা ডিম এনে ফেলেছে। পাখি পক্ষীর ডিম খেয়ে মানুষ বাঁচে বলো? বাঙালির শরীরে মাছ ছাড়া রক্ত হয় শুনেছ? বলেছি আস্তা করে ফেলে দিয়ে আসতে। কলঘরের দরজা বন্ধ হয়ে গেল, তবু ভিতর থেকে জলের শব্দের সঙ্গে চেঁচানি আসতে লাগলো, পয়সা মেরেছে, হিসেব নিয়ে দেখো না, আজকাল বিড়ি টিড়ি ফুঁকছে তো। রান্নাঘরের দিক থেকে বড়গিন্নির স্বর প্রবল হলো, ঝ্যাঁটা মেরে বিদায় করতে হয় ছেলেকে, ডিম ডিম করে দিনরাত পাগল করে খেলে, যা গিয়ে এক্ষুনি ফেরত দিয়ে আয়। কলঘর থেকে বড় কর্তা তখনও চেঁচাচ্ছেন, আরে আমি বলেছি তো ওর পকেট টকেট ঝেড়ে দেখো গে, লায়েক হয়েছে, পয়সা চিনেছে। 2-4 পয়সা এদিক ওদিক বাজার থেকে আমরাও বয়সকালে করেছি, তা বলে পোনা মাছের বদলে বাপের জন্মে ডিম আনেনি বাবা। দাও ওর মুখে কাঁচা ডিম ঘষে। রান্নাঘর থেকে গিন্নি গলার রক ছিঁড়ে এবার চেঁচান, বাড়ি থেকে বেরিয়ে যা, ফেরত দিতে না পারবি তো। তেঁতুল গুলে ফোড়ন সাজিয়ে বসে আছি, মাছ এলে রান্না হবে, উনি খেয়ে আপিস যাবেন। বেলা 9:30 থলি দুলিয়ে বাবু এলেন, ঝেঁটা ঝেঁটা। তাড়া খেয়ে বড়বাবুর গুমসমতো বড় ছেলে গোবিন্দ দালানে বেরিয়ে এলো। আকাট মুখ্যুর মতো রাঙামূলো চেহারা, পাজামা আর নীল শার্ট পরা ছেলেটা
ডিম ফেরত দিতে যাওয়ার সময় আমাকে দেখে একটু লজ্জিত হয়ে ভ্যাবলা মতো হেসে চলে গেল। চেহারার মধ্যে বংশের ছাপ পড়ে গেছে। বড়বাবুর 4 ছেলের মধ্যে কেউই পকেটে কখনো পয়সা নিয়ে বেরোয় না, নিতান্ত বাস বা ট্রামের ভাড়াটা ছাড়া। রাস্তায় চটি ছিঁড়লে সারানোর পয়সা পর্যন্ত থাকে না পকেটে। কি সাংঘাতিক! বাড়তি পয়সা থাকলেই খরচ হওয়ার ভয়। পৌষ পার্বণের দিন পিঠে তৈরি হয় বলে এ বাড়িতে সেদিন রান্না বন্ধ, সবাই পিঠে খেয়ে থাকে। আমার বাবার বাড়িওয়ালা বাবাকে হরতালের আগের দিন 2 বার বাজার করতে দেখে ক্ষেপে গিয়েছিলেন। এদের দেখলেই সেই বুড়ো বাড়িওয়ালা ভারী খুশি হতেন। এত চেঁচামেচির মধ্যে মাসির কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, পাওয়ার কথাও নয়। আমার বোকাশোকা ভালো মানুষ কানা মাসি সবসময় তার আশপাশের লোকজনকে বড় বেশি চালাক চতুর বলে মনে করে। কি জানি বাবা, আমি যখনই কথা কই তখনই কেমন বোকা বোকা কথা বেরিয়ে পড়ে প্রায়ই, এই বলে দুঃখ করত মাসি। এ বাড়িতে আসা স্তক বোকা কথা বলে ফেলার ভয়ে মাসির বাক্য প্রায় হরে গেছে। যাও বা বলে তাও ফিসফিসের মতো আস্তে করে। এ বাড়ির ঝি চাকরকেও খুব শ্রদ্ধার চোখে দেখে মাসি। কোনো ঝগড়া কাজিয়া চেঁচামেচির মধ্যে নাক গলায় না। কর্তা যা বোঝায় তাও বোঝে, আবার গিন্নি যা বোঝায় তাও বোঝে। যা কিছু বলার কথা থাকে তা আমাকে বলার জন্য পেটে জমিয়ে রাখে মাসি। বকাবকি এখনো শেষ হয়নি। ভিতর বাড়ির দিক থেকে একটা গদিয়াটা মোড়া এক হাতে, অন্য হাতে খবরের কাগজ নিয়ে বড় গিন্নি উঠে আসছিলেন বকতে বকতে। মতিচ্ছন্ন বাজারে যাওয়ার সময় পই পই করে বললুম মাছের কথা, কান দিয়ে শুনল। কলঘর থেকে বড় কর্তা বললেন, মাছ কান দিয়ে মাথায় ঢুকেই ডিম হয়ে গেছে, বাড়ি থেকে বের করে দাও আজই জুতো পেটা করে। মাসির কাছে যাতায়াত করতে করতে আমি এ বাড়ির পুরনো লোক হয়ে গেছি, তাই বড়গিন্নি আমাকে দেখে লজ্জা পেলেন না। খবরের কাগজ ধরা হাতে ঘোমটাটা একটু টেনে বললেন, ডিম নিয়ে কি কাণ্ড শুনছ তো? আমার ছেলেরা সব ওই রকম। যাও, ঠাকুরজি রান্নাঘরে আছে। মাসি রান্নাঘরেই চৌপট দিন পড়ে থাকে, আমি জানি, ইচ্ছে করেই থাকে। রান্নাঘরের বাইরের দুনিয়াটায় মাসির বড় অস্বস্তি। মাসি আলু কুচিয়ে নুন মাখা শেষ করেছে, কড়াইতে তেল হয়ে এলো। ছাড়ার আগে তেলের ফেনার শেষ বুদবুদটার মিলিয়ে যাওয়া একটা চোখে সাবধানে দেখছিল। মুঠোয় ধরা জল নিংড়ানো ঝিরিঝিরি করে কুচনো আলু। আজ মাছের বদলে বড়বাবু এই আলু ভাজা খেয়েই যাবে। মাসি বলে ডাকতেই মাসি ঠান্ডা সুস্থির মুখখানা ফেরালো। কানা চোখটার কোলে জল জমে আছে। একগুচ্ছ উঁচু নোংরা দাঁত ঠোঁটের বাইরে বেরিয়ে থাকে সবসময়। ওই দাঁতগুলোর জন্য কখনো 2 ঠোঁট এক হয় না। 2 গালের হনু জেগে আছে। ময়লা থানের ঘোমটায় আধো ঢাকা মাথায় অনেকগুলো পাকা চুল ভেসে আছে। মাসি দেখতে একদম ভালো না, দাঁতগুলোর জন্যই আরও কুৎসিত দেখায়। বাবার 2-1 শুভানুধ্যায়ী বা বন্ধুবান্ধব বাবাকে বলতো, বাপু হে, দ্বিতীয় বিয়েটা আরেকটু দেখে শুনে করলে পারতে। বাবা জবাব দিত, না হে, বউ সুন্দর টুন্দর হলে আমি হয়তো বা বউ খ্যাপা হয়ে যেতাম, তাহলে আমার উপলের কি হতো? উপলকে মানুষ করার জন্যই তো দ্বিতীয় বিয়েতে বসা। কানামাসি সুন্দর নয় বলে আমার তো কিছু খারাপ লাগে না। তেল থেকে ধোঁয়া উঠতে মাসি কুচনো আলু ছাড়তে ভুলে গিয়ে 2 গাল ভর্তি করে হেসে বলল, দিনরাত ভাবছি, ও উপল, 2 বেলা ভরপেট খাস তো? খাই, আমার খাওয়ার চিন্তা কি? পিঁড়ি পেতে বসলাম। বললাম, মাসি তেল পুড়ে যাচ্ছে, আলু ছাড়ো। তেলে পড়ে আলু চিড়বিড়িয়ে উঠল। মাসি এক চোখের দৃষ্টিতে গরু যেমন বাছুরকে চাটে তেমনি চেটে নিল আমাকে। বলল, একটা মাত্র চোখ, তা সে চোখে ছানিয়ে আসছে। উদাস হয়ে বললাম, আসবেই, বয়স হচ্ছে। কলঘর থেকে বড়বাবু মাটি কাঁপিয়ে বেরোলেন। শব্দ হলো। মাছের শোক এখনও ভুলতে পারেননি, চেঁচাচ্ছেন সমানে। বললাম তো, বিড়ি টিড়ি খেতে শিখেছে, খোঁজ নিয়ে দেখোগে যাও, কত করে ডিমের জোড়া এনেছে বললো। বলতে বলতে বড়বাবু পুরনো সিঁড়িতে ভূমিকম্প তুলে ওপরতলায় উঠে গেলেন। মাসি একটা সোনার মতো রঙের ঝকঝক করে মাজা কাঁসার থালায় ভাত বাড়তে লাগলো। এমন যত্নে ভাত বাড়তে বহুকাল কাউকে দেখিনি। নিখুঁত একটা নৈবেদ্যের মতো সাজানো ভাতের ঢিবি। একটা ভাতও আলগা হয়ে পড়ল না। ঢিবিটার ওপর ছোট একটা মধুপর্কের মতো বাটিতে 1 রত্তি ঘি। নুনটুকু পর্যন্ত কত যত্নে পাতের পাশটিতে সাজিয়ে দিল, দেখলে খেতে ইচ্ছে করে। মাসি বলল,
আজ মাছ নেই বলে ঘিয়ের ব্যবস্থা, নইলে ঘি রোজ দেওয়ার কথা নয়। গোবিন্দটা বড্ড বকুনি খেলো আজ। মাসির রান্নার কোনো তুলনা হয় না। আমাদের মতো গরিব গুরবর বাড়িতে কী বা খাওয়ার ব্যবস্থা ছিল, তবু মাসি জলকে তেল বলে চালিয়ে কি কাঠখোলায় ভাজা সম্বর দিয়ে এমন সব রান্না করত যে আমরা পাত চেটেপুটে উঠতাম। সেই রান্নার ধাঁচ আজও আছে। মাসি একটু নিরামিষ বাটি চচ্চড়ি যখন বড়বাবুর পাতে সাজিয়ে দিচ্ছিল, তখন পুরনো আভিজাত্যের গন্ধ নাকে ঠেকল এসে। বললাম, মাসি, তোমাকে এরা খেতে টেতে দেয়? মাসি চাপা গলায় বলল, এসব অত জোরে বলিস না, কে শুনতে পাবে। বলে একটু চুপ করে থেকে বলল, দেয়। আবার একটু চুপ করে আলু ভাজা উল্টালো মাসি। খানিক নেড়ে চেড়ে তেল থেকে হলুদ মুড়মুড়ে ভাজা ছেঁকে তুলে বড়বাবুর পাতের বাহার বাড়িয়ে বলল, তোকে দেয়? দেবে না কেন? তাছাড়া পুরুষ ছেলের আবার খাওয়ার ভাবনা। তোমার খাটুনি কেমন? মাসি রেখে রেখে বলল, সে আর বেশি কি, দুবেলা মোটে তো রান্না। চোখটাই আজকাল বড় অসুবিধা করে। সকালে কি খেয়েছিস? চা আর বিস্কুট। তুমি? বড় অফিস গেলে এইবার খাবো, বস। তোর জন্য একটা জিনিস রেখেছি। কতকাল আসিস না বলতো? মাঝরাতে উঠে বুক কেমন করে, কাঁদি কত। ওপর থেকে বড় গিন্নি ডাক দিল, ঠাকুরজি, ভাত দিয়ে যাও। মাসি এক হাতে থালা, অন্য হাতে ডালের বাটি নিয়ে উঠে গেল। ফাঁকা রান্নাঘরে বসে নিজেকে খুব খারাপ লাগলো। আমার কত কিছু হওয়ার কথা ছিল, তার একটা কিছু হলে মাসি কি এ বাড়িতে রেঁধে খায়? একটু বাদে মাসি ফিরে এসে বলল, ওদের ফাইফরমাস খাটিস নাকি? খাটি। খাটিস? না খাটলে ভালো মতো খেতে দেবে না। বড়কে বলে রেখেছি ওর অফিসে তোকে একটা কাজ দিতে। বড়বাবু আমাকে দেবে কেন? তার বড় ছেলেকে ঢোকাবে বরং। তোকেও দেবে। বিকম পাস চারটিখানি কথা নাকি? বড়র একটা ছেলেরও অত বিদ্যা আছে। তাছাড়া তুই কত কি জানিস, গান, আঁকা, পাঠ করা। মাসি পুরনো একটা কৌটো খুলে 2-3টে পাউরুটির টুকরো বের করে আমাকে দিয়ে বলল, খা। মাসির এই এক রোগ, কোনো কিছু ফেলবে না। আমাদের বাড়িতে লাউ বা আলুর খোসা পর্যন্ত ফেলতো না, চচ্চড়ি বা ভাজা করে ফেলতো। এমনকি পেঁপের খোসা পর্যন্ত রসুন টসুন দিয়ে বেটে ঠিক একটা ব্যঞ্জন তৈরি করে ফেলতো। পাউরুটির টুকরোগুলো বিস্কুটের মতো কটকটে শক্ত। উনুনের ধারে রেখে রেখে করেছি। ভালো না? ভালোই। খেতে খেতে বলি, পয়সা কড়ি দেয় কিছু? না। পয়সা দিয়ে হবেই বা কি? মাঝে মাঝে তোকে একটু জামা টামা দিতে ইচ্ছে করে। কেমন এক ছোট লোকই পোশাক পরে বেড়াস। গোবিন্দর কেমন সব জামা কাপড়, কিন্তু কাজ টাজ হয় না কেন তোর বলতো? তাহলে তোর কাছে থেকে দুবেলা দুটো রেঁধে খাওয়াতাম। খনার দেওয়া বাজারের পয়সা থেকে বা সারা বাড়ি আঁতিপাতি খুঁজে যা পয়সা কড়ি জমিয়েছে, তা সব শুদ্ধ গোটা 30 টাকা হয়েছে। সেগুলো আনার সময় পায়নি আজ। সুবিনয়ের দেওয়া 5টা টাকার যে অবশিষ্ট আছে, তা থেকে 2টি টাকা পকেট থেকে বের করে মাসিকে দিয়ে বলি, রেখে দাও, কিছু খেতে টেতে ইচ্ছে করলে কিনে খেও। কানা চোখে জল পড়ছিলই, এবার ভালো চোখ দিয়েও গড়াতে লাগলো। ঠাকুরজি, ভাত আনো, বড় গিন্নি সিঁড়ির ওপর থেকে বলে। যাই বলে মাসি বাটি টাটি নিয়ে উঠে গেল। রান্নাঘরটা ঝকঝক করছে পরিষ্কার, কোথাও একটু ঝুলকালি নেই, মেঝে গুচ্ছের জল পড়ে নেই, খাবার আটকা অবস্থায় রাখা নয়। মাসি এসব কাজে পিএইচডি। মাসি খবরের কাগজে মোড়া একটি মুগার থান হাতে ফিরে এসে বলল, এটা দিয়ে 2টো জামা করিয়ে নিস। হাতে নিয়ে দেখি, পুরনো হলেও আসল মুগার জিনিস। এখানে সেখানে কয়েকটা ছোপ ছোপ জলের দাগ বাদ দিলে এখনও ঝকমক করছে। বললাম, কোথায় পেলে? বড়োর মা মরে গেল তা বছর 2 হবে। তার সব বাক্স প্যাঁটরা ঘেঁটে এই সেদিন পুরনো কাপড় চোপড় যা বেরিয়েছিল, তার থেকে বড় গিন্নি এইটা আমাকে দিয়েছে। তখনই ভেবে রেখেছি তুই এলে জামা করতে দেব। ভালো দর্জিকে দিয়ে বানাস। ভালো না জিনিসটা? কেতকীর সঙ্গে খুব ঝগড়া হচ্ছে বাড়ির সবার। কেন? কেন আর? মেয়েটা বড় ভালো, কিন্তু ওকে ছোঁড়ারা বড় যন্ত্রণা করে। ওর দোষ কি? আমি চুপ করে থাকি। কেতকীর ব্যাপারে মাসির একটা দুরাশা আছে। মাসি চায় কেতকীর সঙ্গে আমার বিয়ে হোক।
বললাম, মাসি, কেতকীকে নিয়ে অত ভেবো না, তাকে নিয়ে ভাববার অনেক লোক আছে। মাসি দমের আলু সেদ্ধ করে খোসা ছাড়াচ্ছিল, বলল, কাকে নিয়ে না ভেবে পারি বল, আপনা থেকেই সব ভাবনা আসে। এই যে গোবিন্দটা আজ বকুনি খেলো, সেই বসে বসে সারা দিনমান ভাবব। বড্ড গোবেচারা ছেলে, ডিমের নামে পাগল, কতদিন লুকিয়ে চুরিয়ে আনে, বলে ভেজে দাও, আমিও দিই। মনটা একটু খচখচ করে। একদিন ছিল যখন মাসির গোটা বুকখানা জুড়ে আমিই ছিলাম, এখন আবার সেই জায়গায় অন্য লোকজন একটু একটু ঠেলাঠেলি করে ঢুকে পড়ছে। দোষ নেই, আমি মাসির বলগা ছাড়া ছেলে। এক বুক মায়া নিয়ে মাসিরই বা একা পড়ে থাকতে কেমন লাগে? মায়া এমনি থাকতে থাকতে দেখতে দেখতে একজন একজনের ওপর পড়ে যায়। বললাম, কেতকীকে নিয়ে তুমি আর ভেবো না মাসি, আমার গতিক তো দেখছ। মাসি একটা চোখে ছানি সত্ত্বেও বেশ খড় করে তাকিয়ে বলল, হালগতিক খারাপটা কি? বরাবরই তুই একটু কুঁড়ে বলে, নইলে তোরটা খেয়ে লোকে ফুরোতে পারত না। মা যেমন ছেলে চেনে তেমন আর কে চিনবে রে? ওসব বলিস না, বস একটু, দমটা কষাই, দুখানা রুটি দিয়ে খেয়ে যা। নাকি ভাত খাবি দুটো? না না, ঝামেলায় যেও না, 5টা কথা উঠে পড়তে পারে। মাসি একটা মাত্র ছানি পড়া চোখ সার্চ লাইটের মতো আমার ওপর ফেলল। স্টিমারের বাতি যেমন তীরভূমির অন্ধকার থেকে খানাখন্দ গাছপালা ভাসিয়ে তোলে, মাসির চোখ তেমনি আমার ভিতরকার খিদে টিদে জ্বালা যন্ত্রণা সব দেখে নিল। বেশি কথার মানুষ নয়, আলুর দম চাপিয়ে ঝকঝকে একটা কাঁসার থালায় ভাত বাড়তে বাড়তে বলল, লোকে তোকে সোনা হেন মুখ করে খেতে দেবে তেমন কপাল করেছিস নাকি? যে বাড়িতে থাকিস তারাও না জানি কত গালমন্দ সাপসাপান্ত করে তবে খেতে দেয়। আমার খিদেটা কোনো সময় তেমন তৃপ্তি করে মেটে না। খুব তৃপ্তি করে খেলে পেটে যে একটা চমৎকার যুদ্ধবিরতির অনুভূতি হয়, তা আজকাল টের পাই না। সবসময়ই একটা খিদের ভাব থাকে, সেটা কখনো বাড়ে কখনো কমে। কয়েকদিন আগে এক বিকেলে খনা সবাইকে আনারস কেটে দিয়েছিল, আমাকে কিছু কম, অন্যদের কিছু বেশি। সুবিনয় আনারস চিবিয়ে ছিবড়ে ফেলছিল, দেখলাম খনাও ছিবড়ে ফেলে, সুবিনয়ের মাও। কিন্তু আমার আর ছিবড়ে হয় না, যতবার মুখে দিয়ে চিবই ততবার শেষ পর্যন্ত গিলে ফেলি। পাছে ওরা লোভী ভাবে, সেই ভয়ে একবার দুবার অতি কষ্টে একটু একটু ছিবড়ে ফেলেছি বটে, কিন্তু আগাগোড়া ছিবড়ে ফেলার ব্যাপারটা কি আমার খুব অস্বাভাবিক ঠেকেছিল। আমার তো আজকাল আখ খেলেও ছিবড়ে ফেলতে ইচ্ছে করে না। মাসি ভাতের থালাটা রান্নাঘরের কোণের দিকে ঠেলে দিয়ে বলল, খেতে থাক, দমটা হয়ে এলো, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এবার। পেট ভরে খা, ভয়ের কিছু নেই। পেট ভরে খা, এই কথাটা বহুকাল কেউ বলেনি আমাকে। আমার দুনিয়া থেকে কথাটা একেবারে লোপাট হয়ে গেছে। তাই ভাবি, শুধু এক থালা ভাতের জন্য নয়, ওই কথাটুকু শুনবার জন্যই বুঝি মাসির কাছে মাঝে মাঝে এই আশা আমার। ভাতের থালাটা নিয়ে আবডালে সরে বসে খেতে খেতে বলি, মাসি, এর জন্য তোমাকে না আবার কথা শুনতে হয়। মাসি আলুর দমের ঢাকনা খুলে চারদিক গন্ধে লণ্ডভণ্ড করে দিয়ে বলল, অত কিটির কিটির করিস না তো বাপ ঠাকুর, সারাদিন এ বাড়ির জন্য গতরপাত করছি, তাও যদি আমার ছেলে এখান থেকে শুধু মুখে ফিরে যায় তো এর চেয়ে ফুটপাতে গিয়ে থাকা ভালো। মাসির এই তেজ দেখে অবাক হই। আগে মাসির এত তেজ ছিল না। এ বাড়িতে বেগার খেটে খেটে কি মাসির একটা মরিয়া ভাব এসেছে নাকি? জানালার শিকের ফাঁকে একটা বেড়াল লাফ দিয়ে উঠে এসে পরিষ্কার গলায় ডাকল, মা। মাসি তার দিকে চেয়ে বলল, সারাটা সকাল কোন মূলকে ছিলে? এখন হাত জোড়া বসে থাকো ওইখানে, খাবেই বা কি? আজ মাছ টাচের বালাই নেই। জানালার বাইরে একটা কাক হুতুম করে এসে বসল, একটা চোখে মাসিকে দেখে খুব মেজাজে বলল, খা। মাসি তাকেও বলল, মুখ পোড়া কোথাকার, যখন তখন তোমাদের আসবার সময় হয়, যা এখন ঘুরে টুরে আয়। বলতে বলতে মাসি বিড়ালকে এক খাবলা দুধে ভাতে মেখে দিল, জানালার বাইরে কাকটাকে দুটুকরো বাসি রুটি দিয়ে বিদায় করল। আমি ঠিক বুঝতে পারছিলাম এই সব কাক বিড়াল সেই আমাদেরগুলোই নাকি মাসির গন্ধে গন্ধে এসে এখানেও জুটেছে। বললাম, মাসি, সারাটা জীবন তোমার পুষ্যিরা আর তোমাকে ছাড়ল না, কাক, কুকুর, বেড়াল, আমি। মাসি বলল, মুখ্য। কে
তুই এই যে বলে বেড়াও আমি বিকম পাশ করা মস্ত লায়েক, তা হলেও মুখ্য। যে নিজেকে কাক কুকুরের সমান ভাবে সে মুখ্য ছাড়া কি? তাই তো হয়ে যাচ্ছে মাসি দিনকে দিন। বালাই 60, একদিন দেখিস তোরটা কত লোকে খাবে। আলুর দম দিয়ে মাখা ভাত মুখে দিয়ে দুনিয়া ভুল হয়ে গেল। আমি কোথায় আছি, আমি কে, এসব জরুরি ব্যাপার পর্যন্ত মনে পড়ছে না। পেটের ভিতর এক অপরিসীম প্রশান্তি নেমে যাচ্ছে। মনে হয় আমার হৃদয়ের কোনো সমস্যা নেই, মস্তিষ্কের কোনো চাহিদা নেই, আমার কেবল আছে এক অসম্ভব খিদে। সেই মুহ্যমান অবস্থা থেকে যখন বাস্তবতায় জেগে উঠি, পৃথিবীটা তখন নতুন রকম লাগে। একটা কুয়াশার মতো আবছায়ার ভিতর থেকে রান্নাঘরটা যখন আবার চোখের সামনে ভেসে উঠল, তখন দেখি দরজার চৌখুপিতে সাংঘাতিক ঝলমলে রঙে একটা মেয়ের ছবিকে এঁকে রেখেছে। অবাক হয়ে মেয়েটা আমাকে দেখছে, আমিও অবাক হয়ে তাকে দেখি। মেয়েটা বলল, উপলদানা। কেতকীকে দেখে মনে হলো সে খুব হালে খোলস ছেড়েছে, কেমন অন্যরকম দেখাচ্ছে তাকে, রোগা, বিষণ্ণ, সেই ভালোবাসার চোখও যেন আর নেই। লজ্জা পেয়ে বলি, এই দেখো না, মাসি জোর করে খাওয়ালো। কেতকী একটা শ্বাস ছেড়ে বলল, আপনার খুব খিদে পেয়েছিল, এমনভাবে খাচ্ছিলেন। মাথা নিচু করে অপরাধীর মতো বলি, হ্যাঁ, আমার খুব খিদে পায়। আমার পায় না। এই বলে কেতকী তার স্নান করা ভেজা এলোচুল বাঁ কাঁধের ওপর দিয়ে সামনে এনে আঙুলে জট ছাড়াতে ছাড়াতে বলল, খাওয়া জিনিসটাই এত বাজে আর বিচ্ছিরি, আমার একদম খেতে ইচ্ছে করে না। লোকে যে কী করে খায়। মাসি জড়সড় হয়ে বসেছিল। বেরিয়ে থাকা দাঁতের ওপর দুটো মাছি বসে একটু মারপিট করে উড়ে গেল। মাসি টের পেল না। কেতকী পিছনে হেলে আবার তার চুলের গোছ পিঠে ফেলে দিয়ে বলল, পিসি খুব ভালো রাঁধে, কিন্তু তবু আমার খেতে ইচ্ছে করে না। এই বলে কেতকী চলে গেল। মাসি অকারণে বলল, বড় ভালো মেয়েটা, খাওয়া টাওয়া খুব কম, কোনো বায়নাক্কা নেই। আমি বললাম, বেশ ভালো। পড়াশোনাতেও খুব মাথা। কেবল ছোঁড়াগুলো জ্বালায়, তার ও কি করবে? ও কারো দিকে ফিরেও দেখে না। তবু সেদিন বড়গিন্নি ওকে কি মার মারলে, তারপর মেয়ে 3 দিন খায়নি। অবাক হয়ে বলি, অত বড় মেয়েকে মারল কি গো? তাও কি মার বাবা, একবার ছড়ি দিয়ে, একবার জুতো দিয়ে, শেষমেশ মেঝে মাথা ঠুকুটকে উস্তম কুস্তম মার। সে মার দেখে আমার বুকে ধড়াস ধড়াস শব্দ আর শরীরে কাঁপুনি উঠে গেল। হয়েছিল কি, ওই গলির মোড়ের লাল বাড়িটায় একটা গুন্ডা ছেলে থাকে, তার বড় বাড় হয়েছে। রাস্তায় ঘাটে যখন তখন কেতকীকে জ্বালাতন করে। তার সঙ্গে আবার ছোট কর্তার শার্ট আছে। কাকা হয়ে ভাইজিকে হেনস্থ করার যে কি রুচি বাবা! সেই ছোট কর্তার লাইপে ছোনাটার আরও সাহস বেড়েছে। এই তো সেদিন কেতকী কলেজ থেকে ফিরছে সন্ধেবেলা, ছোনাটা মোড়ে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছিল। কেতকী যেই এসেছে অমনি 2-3 জন মিলে তাকে ধরেছে ট্যাক্সিতে তুলবে বলে। চেঁচামেচি, রই রই কাণ্ড। শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেনি ভাগ্যে। সেই জন্য নির্দোষ মেয়েটাকে ধরে এই মার কি সেই মার। পুলিশে ধরিয়ে দিল না কেন ছেলেটাকে? কে দেবে বাবা? সে ছেলের ভয়ে নাকি সবাই থরহরি। বড় কর্তা খানিক চেঁচামেচি করলো রাস্তায় দাঁড়িয়ে, তারপর সব চুপচাপ। মার খেয়ে কেতকী আমাকে ধরে সে কি কান্না! কেবল বলে, বাবাকে বলো আমার বিয়ে দিয়ে দিক, আমি আর এসব যন্ত্রণা সইতে পারছি না। উৎসুক হয়ে বলি, কাকে বিয়ে করতে চায় কিছু বলল? না, তোর যদি একটা কিছু হতো, একটু যদি মানুষের মতো হতি, বড় ভালো ছিল মেয়েটা, একদিন ঠিক সন্ডাগুন্ডায় টেনে নিয়ে যাবে। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে পড়ি। 7, সুবিনয়ের সঙ্গে যদি কখনো আমার কোনো সলা পরামর্শ থাকে, তবে আমরা সাধারণত সাউথ এন্ড পার্কের ফ্ল্যাট বাড়িতে দেখা করি। কোম্পানির লিজ নেওয়া বিশাল ফ্ল্যাট বাড়ি, 4খানা মস্ত শোয়ার ঘর, একটা বসবার, একটা খাওয়ার আর একটা পড়াশোনা করবার ঘরও আছে। 3টে বাথরুম, গ্যাস লাইনের ব্যবস্থা সহ রান্নাঘর, টেলিফোন, কি নেই। এত ভালো বাসা ছেড়ে সুবিনয় বোকার মতো তার প্রিন্স গোলাম হোসেন শাহ রোডের পৈতৃক বাড়িতে পড়ে আছে। কোম্পানির দেওয়া এ বাসার খবর তার বাড়ির কেউ জানেও না।
বাইরের ঘরে সোফায় বসে মস্ত লম্বা দুটো ঠ্যাং সামনে ছড়িয়ে প্রায় চিৎপাত অবস্থায় শুয়ে সুবিনয় আমার কাছ থেকে সব শুনল। এক মনে সিগারেট খাচ্ছিল কেবল, কিছু শুনছে বলে মনে হচ্ছিল না। কিন্তু আমার কথা শেষ হতেই একটা ঝাঁকি মেরে উঠে বসল। তার পরনে কেবলমাত্র একটা আন্ডারওয়্যার আর স্যান্ডো গেঞ্জি। উঠে বসতেই তার শরীরের সব সহজাত মাংসপেশিগুলো টনটনে হয়ে উঠল। দুটো চোখে আলপিনের ডগার মতো সরু এবং তীক্ষ্ণ দৃষ্টি, ভ্রু কোঁচকানো। দশাশই বিশাল চেহারাটায় একটা উগ্র রাগ ডিনামাইটের মতো অপেক্ষা করছে। বলল, তুই তো এর আগেও কতবার প্রীতিকে আমার চিঠি দিয়ে এসেছিস, কোনোবার এমন কথা বলেছে? না। তবে আজ বলল কেন? ঠিক কিভাবে বলল হুবহু দেখাতো। ঠাট্টে আর কি করেছে নাকি? না, ঠাট্টা নয়, খুব সিরিয়াস। ঠিক আছে, সে আমি বুঝবো, তুই দেখাতো। বহুকাল বাদে অভিনয় করার সুযোগ পেয়ে আমি রুমার দরজা খোলা থেকে শুরু করেছিলাম। রুমা দরজা খুলে খুব অবহেলার সঙ্গে জিজ্ঞেস করলো, ওর? সুবিনয় বলল, আহ, প্রীতিরটা দেখা না। আমি একটু আহত হই মনে মনে। তারপর প্রীতির কথাবার্তা হাবভাব দেখাতে থাকি। তার বেচারা বলার 3 রকম নিখুঁতভাবে অভিনয় করলাম। চিঠি ছিঁড়ে ফেলার ভঙ্গিটাও চমৎকার হলো। কিন্তু অত দেখল না সুবিনয়। বেরসিকের মতো অভিনয়ের মাঝখানে উঠে গিয়ে খোলা জানালার ধারে দাঁড়ালো। স্যান্ডো গেঞ্জি আর মাত্র আন্ডারওয়্যার পরা অবস্থায় খোলা জানালায় দাঁড়ানো কতটা বিপজ্জনক তা ভেবে দেখবার মতো স্থির বুদ্ধিও এখন আর নেই। জানালা থেকেই মুখ ফিরিয়ে অত্যন্ত গমগমে বিকট গলায় আমাকে বলল, প্রীতি তোকে মিথ্যে কথা বলছে, তা জানিস? ম্যাসাচুসেটসে ও আমাকে বারবার উত্ত্যক্ত করত, বিয়ে করার কথা বলতো। ওর কয়েকটা চিঠিতেও ছিল সেসব কথা। দেশে ফিরে আমাদের বিয়ে হবে। কিন্তু চিঠিগুলো, আমি প্রায় নিঃশব্দে বললাম, আমার কাছে আছে। আছে? সুবিনয় গর্জে ওঠে। ভয় খেয়ে বলি, আছে বোধ হয়। তবে বলে বুনো মোষের মতো ঘরের মাঝখান অবধি তেড়ে এলো সুবিনয়। সিলিং ছোঁয়া বিকট দানবীয় চেহারাটা ধকধক করছে রাগে। আবার বলল, তবে? আমি খুব সংযত গলায় বললাম, সুবিনয়, ছেড়ে দে না, তোর তো খনা আছেই, আবার কেন হাঙ্গামায় জড়াবি? সুবিনয় হঠাৎ অট্টহাসি হাসল। মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে গিয়ে বলল, পৃথিবীতে কোনো জিনিয়াস কখনো একটা মাত্র মেয়ে মানুষ নিয়ে থাকতে পারে না। দে নিড গার্লস, আ লট অফ গার্লস, বুঝলি? একসময় গ্রিক ফিলোসফাররা রক্ষিতাদের বাড়িতে বা বেশ্যাপাড়ায় বসে শাস্ত্রের আলোচনা করত। মিনমিন করে বললাম, প্রীতি যখন চাইছে না তখন ছেড়ে দে। ডোন্ট টক লাইক এ ফুল। ভয় পাই, তবু বলি, খনাকে কেন ডিভোর্স করবি? ও তো কোনো অন্যায় করেনি। সুবিনয় গর্জে ওঠে ফের, অন্যায় করেনি তো কি? ওকে নিয়ে আমাকে থাকতে হবে এমন কোনো কথা আছে? যা তো, দুনিয়ার সব বিবাহিত পুরুষ মানুষকে জিজ্ঞেস করে আয়, তাদের মধ্যে 90% তাদের এক্সিস্টিং ওয়াইফকে ছেড়ে নতুন কোনো মেয়েকে বিয়ে করতে চায় কিনা। যদি না চায় তো আমি কান কেটে কুত্তার গলায় ঝোলাবো। মরিয়া হয়ে বললাম, প্রীতির একজন আছে বললাম তো, সেও বাগড়া দেবে। সুবিনয় সোজা এসে আমার কলারটা চেপে ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, বাগড়া দেবে? বাগড়া দেবে? উইল হি লিভ আপ টু দেন? সামান্যই ঝাঁকুনি, কিন্তু সুবিনয়ের আসরিক শক্তির দুটো নাড়া খেয়েই আমার দম বেরিয়ে গেল। একটা মানুষের শারীরিক শক্তি যে কি প্রবল হতে পারে তা সেই ঝাঁকুনিতে টের পেলাম। যদি প্রীতির সেই ছেলে বন্ধুর সঙ্গে সুবিনয়ের বাস্তবিকই কোনো শোডাউন হয় তো আমি নির্দ্বিধায় সুবিনয়ের দিকেই বাজি ধরব। সুবিনয় আমাকে ছেড়ে দিয়ে ফের সোফায় চিৎপাত হয়ে বসল। সিগারেট ধরিয়ে ছাদের দিকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, উপল, আই ওয়ান্ট দ্যাট চ্যাপ ফেস টু ফেস। আমি মৃদু স্বরে বললাম, ছেলেটার দোষ কি? ও কি তোর সঙ্গে প্রীতির অ্যাফেয়ার জানে? তাহলেও আমি ওকে একবার হাতে পেতে চাই। প্রীতির চোখের সামনে আমি ওকে গুঁড়ো করে ফেলব। সকালবেলায় পাঞ্জাবি আর পায়জামা পরা যে অন্যমনস্ক লম্বা ভদ্র বৈজ্ঞানিককে রাস্তার লোকেরা হেঁটে যেতে দেখেছে, সে আর এই সুবিনয় এক নয়। আন্ডারওয়্যার আর গেঞ্জি পরা এক অতি বিপজ্জনক প্রেমিক। পৃথিবীর ওপরকার জামা তুলে তার শরীরের লুকোনো দাঁত চুলকুনি আমি দেখতে চাই না, তবু আমার জীবন আমাকে তা দেখাবেই। আমি বললাম, তুই কি চাস? সুবিনয় একটা ফ্যাকাশে হাসি হেসে বলল, আ শোডাউন,
ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড এফেক্টিভ শোডাউন। তুই মারধর করবি? মারধরের চেয়ে দুনিয়াতে আর কোনো কুইক এফেক্টিভ জিনিস নেই। সুবিনয়, কি? ভেবে দেখ। দুর্বলরা ভাবে, শক্তিমানরা কাজে নামে। টেকনিক্যাল কাজের বাইরে আমি খুব একটা ভাবনা চিন্তা করার লোক নই। প্রীতিকে আমার চাই অ্যাট এনি কস্ট। সেই ছেলেটাকে যদি মারিস তাহলে পুলিশ কেসে পড়ে যেতে হবে, মামলা মোকদ্দমায় গড়াবে। কে জানে, ছেলেটার হয়তো ভালো কানেকশনও আছে। যদি থাকে তো তোর ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। সুবিনয় মাথা তুলে তাকালো। মুখের এক পাশে হলুদ আলো পড়েছে, অন্য পাশটা অন্ধকার। মেদহীন মুখের খানাখন্দে আলো আধারের ধারালো রেখা, চোখ স্থির, যে কেউ দেখলে ভয়ে হিম হয়ে যাবে। সুবিনয় বলল, ডু আই কেয়ার? সুবিনয় উঠে জামা প্যান্ট পরতে লাগলো। আপন মনে কেবল বলল, আমি সহজ সরল সম্পর্ক বিশ্বাস করি, জটিলতা আমি একদম সহ্য করতে পারি না। আশ্চর্য এই যে আমি নিজেও জটিলতা পছন্দ করি না। পৃথিবীটা আমার কাছে খুবই সাদামাটা। সূর্য ওঠে, সূর্য ডোবে, মানুষ বিষয়কর্মে যায়, ছানাপোনা নিয়ে ঘর করে, শীতের পর আজও বসন্ত আসে। ঘড়ির কাঁটা ধরে আমার খিদে পায়। আমার সমস্যা একটাই, বড় খিদে পায়। কখনো নিশ্চিতভাবে খিদে মেটে না। মিটলেও আবার খিদে পাবে বলে একটা দুশ্চিন্তা থাকে। এছাড়া আমার জীবন সহজ সরল। প্রীতি নেই, খনা নেই, প্রীতির প্রেমিক নেই, কেবল খিদে আছে, খিদের দুশ্চিন্তা আছে। দিন দুই পর কালো চশমা আর নকল দাড়ি গোঁফল একটা লোককে খুবই অসহায়ভাবে গোলপার্কের কাছে ঘোরাঘুরি করতে দেখা গেল। সকাল কি সন্ধ্যাবেলা লোকটা রাস্তায় ঘাটে ঘোরে, দাঁড়ায়, ঊর্ধ্বপানে তাকিয়ে কি যেন দেখে, বাতাস শোকে। এতই কলকাতার ছদ্মবেশ যে এক নজরেই ছদ্মবেশ বলে চেনা যায়। তার হাবভাবে এত বেশি আত্মবিশ্বাসের অভাব যে কোনো সময় সে রাস্তার লোকের হাতে ধরা পড়ে যেতে পারে। প্রায়ই দেখা যায় লোকটা প্রীতিদের ফ্ল্যাট বাড়ির নিচের তলার সদর দরজার কাছে নিচু হয়ে কি খোঁজে, কিংবা দেয়ালে ঠেসান দিয়ে আকাশের চিল দেখে, কিংবা উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে ঝালমুড়ি খায়। আমি ঠিক জানি সেই সময় লোকটাকে কেউ নামধাম পরিচয় জিজ্ঞেস করলে লোকটা অবশ্যই বোকার মতো একটা ভোঁ দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করত, কিংবা হয়তো ভ্যাঁ করে কেঁদে ফেলতো ভয়ে। রুমা মজুমদার একদিন বিকেলে বাসায় ফেরার সময় লোকটাকে ফুটপাতে উবু হয়ে বসে রুমাল দিয়ে নিজের জুতো মুছতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়েছিল। লোকটা অতি কষ্টে একটা করোনারি অ্যাটাক থেকে বেঁচে যায় সেবার। 3-4 দিন লোকটা ওইভাবে ঘোরাঘুরি করলো এলাকাটায়, নজর রাখলো। নকল দাড়ির নিচে বড্ড চুলকুনি হয়, নকল গোপের ক্লিপ বড্ড জোরে এঁটে বসে নাকের লতিতে, কালো চশমার অনভ্যাসে চোখ ভেপে ওঠে। এইসব অস্বস্তি নিয়েও লোকটা লেগে রইল একটানা। প্রীতিকে সে রোজই দেখতে পেল, কলেজে যায়, কলেজ থেকে ফেরে। প্রীতির প্রেমিকও রোজ সকালে একবার আসে, বিকেলে আর একবার। বিকেলে প্রেমিকটি নিজের একটি জেফির গাড়ি নিয়ে আসে, প্রীতিকে নিয়ে বেড়াতে যায় কোথায় কে জানে। রাত 8টা নাগাদ ওই একই গাড়িতে পৌঁছে দিয়ে যায়। সকালের দিকে আসে একটা লাল রঙা স্পোর্টস কারে। কখনো কখনো সেই গাড়িতেই প্রীতি কলেজে যায়, যেদিন ক্লাস থাকে আগে ভাগে। নইলে খালি গাড়ি নিয়ে প্রেমিকটি ফিরে যায়। লোকটা আরও খবর নিল, রুমা যদিও এখন আর ভলিবল খেলে না, তবু রোজ সন্ধ্যের দিকে খানিকক্ষণ লেকে সাঁতরায়, কিংবা YMCAতে গিয়ে টেবিল টেনিস খেলে। সন্ধ্যের দিকে রুমা কখনোই বাসায় থাকে না। লোকটা আরও ধৈর্য ধরে দেখে দেখে জানল যে প্রীতিদের বাসার নিচের তলায় 2টো ফ্ল্যাটের একটায় কয়েকজন মাদ্রাজি ছেলে মেস করে থাকে। তারা খুব নিরীহ। অন্য ফ্ল্যাটটায় এক স্বামী স্ত্রী থাকে মাত্র। ওই স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয় রোজ, আবার সিনেমায় যাওয়ারও বাতিক আছে। মাদ্রাজি ছেলেরা প্রায় রাতেই বাইরে থেকে খেয়ে ফেরে বলে সন্ধেবেলা তাদের ফ্ল্যাটটাও খালি থাকে। ওপরতলায় অন্য ফ্ল্যাটটা সদ্য খালি হয়েছে, সামনের মাসে হয়তো ভাড়াটে আসবে। লোকটি যখন এইসব খবর নিচ্ছিল তখন তার ছেলে মানুষই ছদ্মবেশ এবং আত্ম অবিশ্বাসী হাবভাব সত্ত্বেও সে ধরা পড়েনি। তবে একদিন একটা মফস্বলের লোক আচমকা তাকে গড়িয়াহাটা কোন দিকে জিজ্ঞেস করায় সে আঁতকে উঠে জবাব না দিয়ে হুড়মুড় করে হাঁটতে শুরু করেছিল। আর একদিন 2টো ফচকে ছোকরার একজন তাকে দেখিয়ে অন্যজনকে বলেছিল, দেখ ঠিক হাবুলের বাবার মতো দেখতে। তাইতে লোকটা আত্মরক্ষার জন্য কিছুক্ষণ পাগলের অভিনয় করেছিল।
নিজের স্বভাববশত লোকটা একদিন অবসর সময়ে রাস্তায় ঘাটে পয়সা খুঁজে বেড়াতো। কত লোকের পয়সা পড়ে যায় রাস্তায়, সর্বমোট ৭৫ পয়সা, একটা দিশি কলম, একটা আস্ত বেগুন, 2টো সিগারেট, শুদ্ধ একটা সিগারেটের প্যাকেট, একটা স্টিলের চামচ, একটা মেয়েলি রুমাল আর একটা প্লাস্টিকের পুতুল কুড়িয়ে পেয়েছিল। এর মধ্যে কয়েকটা তার কাজে লেগেছিল আর কয়েকটা পরে কাজে লাগতে পারে ভেবে সে জমিয়ে রেখেছিল। এই নকল লোকটা আমি। রোজ রাতে সুবিনয় তার সাউথ এন্ড পার্কের ফ্ল্যাটে অপেক্ষা করত। আমি গিয়ে তাকে সারাদিনের রিপোর্ট দিতাম। গম্ভীর হয়ে সুবিনয় শুনত আর একটা কাগজে কখন কে বেরোয় আর কে ঢোকে তার একটা টাইম চার্ট তৈরি করত। গেঞ্জি আর আন্ডারওয়্যার পরা তার সুবিশাল চেহারাটা খুনির মতো দেখায় রোজ। একদিন অনেক হিসেবের শেষে সে বলল, উপল, রাত 7:30 থেকে 8টা হচ্ছে সব থেকে সেফ সময়। রুমা রোজই 8:30টায় ফেরে। প্রীতি আর তার লাভার ফেরে 7:30 থেকে 8টার মধ্যে। মাদ্রাজি ছেলেরা 9টার আগে কমই ফেরে, 2-1জন আগে ফিরলেও ক্ষতি নেই। আমি আঁতকে উঠে বলি, ক্ষতি নেই কিরে, ওরা থাকলে? সুবিনয় গম্ভীর হয়ে বলে, 4-5 জনকে আমি একাই নিতে পারবো। খুব বেকায়দা দেখলে তুই হেল্প করবি। তার দরকার কি? দরকার কে বলেছে? যদি বাই চান্স ফেরে তবেই দরকারের কথা ওঠে। বাকি থাকছে একজোড়া স্বামী স্ত্রী। এদের আচরণ আনসার্টেন। ওরা বিশেষ কোনো দিন সিনেমায় যায় না, না 2 দিন যায় না, তারপর যায়, আবার হয়তো 3 দিন যায় না, এরকম আর কি। আনওয়াইজ অফ দেম। যাগ্গে, অত ভাবলে চলে না। না ভাবলেও চলবে না। সুবিনয় আমার মুখের দিকে স্থির চেয়ে বলল, প্রীতির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল বলে আমেরিকায় আমি একটা ছোকরাকে ঠেঙিয়েছিলাম খোলা রাস্তার ওপর। তাতে কিছু হয়নি, অত ভাবলে চলে না। আমি অসহায়ভাবে একটা দীর্ঘশ্বাস ফেললাম। পরদিনই সুবিনয় প্রীতির ফ্ল্যাট বাড়িতে হানা দিল। কপালটা ভালোই সুবিনয়ের। সেদিন মাদ্রাজি ছেলেরা কেউ ছিল না। স্বামী স্ত্রীও সেদিন সিনেমায় গেছে, রুমাও যথারীতি বাইরে, এবং প্রীতি আর তার প্রেমিকও সেদিন দুর্ভাগ্যবশত 7:30টায় ফিরে এলো। সুবিনয় সিঁড়ির নিচের অন্ধকারে অপেক্ষা করছিল, আমি উল্টো দিকের ফুটপাতে। প্রীতি তার প্রেমিককে নিয়ে দোতলায় উঠল দেখলাম। ঠিক তার কয়েক সেকেন্ড পর সুবিনয়ের বিশাল চেহারাটা বিড়ালের মতো সিঁড়ি বেয়ে উঠতে লাগলো, পেছনে আমি। ভেজানো দরজা ঠেলে সুবিনয় ঘরে ঢুকল। প্ল্যান মাফিক আমিও ঘরে ঢুকে দরজার ছিটকিনি আটকে পাল্লায় পিঠ দিয়ে দাঁড়ালাম। কিন্তু কি ঘটছে তা দেখার সাহস আমার ছিল না। দরজার পাল্লায় পিঠ দিয়েই আমি চোখ বুজে কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকি। টের পাই সামনে শিক শিক, চপ, মাগো, গড, ধূপ, গোছের কয়েকটা আওয়াজ হলো। তারপর সব চুপচাপ। চোখের পাতা জোর করে বন্ধ করায় ব্যথা হচ্ছিল, কানে দেওয়া আঙুল টনটন করছে, কানের মধ্যে দপ দপ আওয়াজ হচ্ছে। বেশিক্ষণ এভাবে থাকা যায় না, তাই অবশেষে চোখ কান খোলা রাখতে হলো। তেমন কিছু হয়নি। ঘরের আসবাবপত্র ভাঙচুর হয়নি, লণ্ডভণ্ডও হয়নি। প্রীতি তার ঘোরানো চেয়ারে মাথা নিচু করে বসে আছে। তার পায়ের কাছেই পড়ে আছে প্রেমিক। প্রেমিকের চশমা একটু দূরে কার্পেটের ওপর ডানা ভাঙা পাখির মতো অসহায়। সুবিনয় প্রীতির সামনে কোমরে হাত দিয়ে ওয়েস্টার্নের নায়কের মতো দাঁড়িয়ে, পুরো একখানা বিদেশি স্টিল ছবি। সুবিনয় ডাকল, প্রীতি, হানি, ডার্লিং। স্বপ্নের ভিতর থেকে প্রীতি জবাব দিল, তুমি কি আমাকে ভালোবাসো না? স্বপ্নের দূর গলায় প্রীতি বলল, বাসতাম আমেরিকায়। সুবিনয় গর্জে উঠল, আমেরিকায়? তাহলে আমরা আবার আমেরিকায় চলে যাই, চলো, সেখানে তুমি আবার আমাকে ভালোবাসবে। অনেকক্ষণ ভেবে প্রীতি ওপর নিচে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, তাই যেতে হবে। এদেশে থাকলে তোমাকে ভালোবাসা অসম্ভব, নানা সংস্কার বাধা দেয়। প্রীতির পড়ে থাকা প্রেমিকের একখানা হাত সুবিনয় জুতোর ডগা দিয়ে নেড়েচেড়ে বলল, এ ছেলেটা কে প্রীতি? কেমন ছেলে? প্রীতি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ও একটা কাওয়ার্ড, একটা উইকলিং। 1 ঘন্টা আগেও ওকে আমি ভালোবাসতাম। এখন? সুবিনয় গর্জন করে ওঠে। এখন বাসি না, প্রীতি মৃদু স্বরে বলল। সুবিনয় কোমরে হাত রেখে টারজানের মতো হাসল, বন্য এবং সরল হাসি।
প্রীতি হাসল না, মাথা নিচু করে স্থির বসে রইল, চুলের ঘেরাটোপে মুখখানা ঢাকা। দৃশ্যটা আমার কেন যেন বড্ড বিদেশি বলে মনে হচ্ছিল, যেন কলকাতায় নয়, নিউ ইয়র্ক বা টেক্সাসে ঘটনাটা ঘটছে। বিদেশি কোনো ছবিতে বা বইতে দৃশ্যটা কি দেখেছি বা পড়েছি? ভাবতে ভাবতে হঠাৎ আমার পেটের মধ্যে সেই স্থায়ী খিদের ভাবটা মৃদু মাথা চাড়া দিয়ে উঠল। বাস্তবিক এইসব হৃদয় ঘটিত কোনো সমস্যাই আমার নেই। আমার একটাই সমস্যা, বড় খিদে পায়। অনেকক্ষণ ধরে নানা সুস্বাদু খাবার খেয়ে যেতে ইচ্ছে করে। সুবিনয় মার্কিন প্রেমিকের মতো লম্বা এক পদক্ষেপে প্রীতির কাছটিতে পৌঁছতেই আমি চোখ বন্ধ করে কানে আঙুল দিই। তারপর অন্ধের মতো ঘুরে হেঁটে গিয়ে হাতড়ে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসি। সিঁড়ি বেয়ে নামতে থাকি নিচে। ঠিক সদরের দরজায় রুমার সঙ্গে মুখোমুখি দেখা। তার কাঁধে একটা ব্যাগ, মুখ গম্ভীর। বলল, কি খবর? আমি ডাইনে বায়ে মাথা নেড়ে জানাই, কোনো খবর নেই। ও আবার বলে, প্রীতি কি আপনাকে রিফিউজ করেছে? একটু ভেবে নিয়ে আমি ওপরে নিচে মাথা নাড়ি। করেছে। ভেবেছিলাম খুশি হবে, হলো না। মুখখানা গোমড়া করে বলল, প্রীতি বড্ড বোকা, একজনের পর একজনের সঙ্গে ইনভলভড হয়ে যাচ্ছে, আজ ওকে একটু বকবো। আমি বললাম, প্লিজ বকবেন না, ওর মন খুব খারাপ। কেন? ওর এ প্রেমটাও কেঁচে গেছে। রুমা কিছু বলার আগেই সিঁড়িতে প্রচণ্ড ভারী পায়ের শব্দ তুলে সুবিনয় নেমে আসছিল। তার বাঁ কাঁধে একটা পাট করা চাদরের মতো প্রীতির প্রেমিক ভাঁজ হয়ে ঝুলে আছে। রুমাকে দেখে সুবিনয় খুব স্মার্ট হেসে বলল, লোকটা নেশা করে হল্লা করছিল, নিয়ে যাচ্ছি। দৃশ্যটা দেখে অসম সাহসী রুমাও শিউরে উঠে কাছে সরে এসে আমার একটা হাত জোরে চেপে ধরে বলল, ওহ মাগো, এ লোকটা কে? আমি সান্ত্বনার ছলে রুমার ভেজা এলো চুলে একটু হাত বুলিয়ে দিয়ে বললাম, কিছু ভয়ের নেই, আপনি ভয় পাবেন না, আমি তো আছি। রুমা আমার বুকের সঙ্গে প্রায় লেগে দাঁড়িয়েছিল। একথা শুনে হঠাৎ ছিটকে সরে গিয়ে বলল, স্কাউন্ড্রেল। আমি তবু রাগ করি না, মলিন একটু হাসি। সুবিনয় গিয়ে প্রীতির প্রেমিকের জেফির গাড়ির দরজা খুলে পিছনের সিটে প্রেমিককে শুইয়ে দিয়ে নিজে হুইলে বসল। তারপর ডাকল, উপল, চলে আয়। রুমা আমার দিকে অবাক হয়ে চেয়ে হঠাৎ বলল, আপনি নিশ্চয়ই গুন্ডা লাগিয়েছিলেন না? আপনি আপনি বলতে বলতে রাগে হঠাৎ রুমার ভেতরে সেই ডালমিয়া পার্কের ভলিবল খেলোয়াড়টা জেগে উঠল। তেমনি চিতাবাঘের মতো চকিত ভঙ্গি, তেমনি নিশ্চল নিবদ্ধ চোখে বলের বদলে আমার মুখের দিকে চেয়ে। তারপর হঠাৎ স্বভাবসিদ্ধ লঘু পায়ে ছুটে এসে তার প্রচণ্ড স্ম্যাশিংয়ের ডান হাতখানা তুলল। আমারও অভিজ্ঞতা বেড়েছে। আগেরবারের মতো বোকা দর্শক আমি আর নেই এখন। মাথাটা সরিয়ে নিলাম পিছনে। রুমার আঙুলের ধারালো ডগা কেবল থুতনি ছুঁয়ে গেল। এক লাফে বাইরে এসে দৌড়ে ফুটপাত পার হচ্ছি। রুমাও ছুটে এলো, পিছন থেকে জামা টেনে ধরার চেষ্টা করলো। গাড়ির দরজা খুলতে সুবিনয়ের যেটুকু সময় লেগেছিল সেটুকুর মধ্যে সে আমার গালে নখের আঁচড় বসিয়ে দিল। হাত টেনে ধরার চেষ্টা করলো, চেঁচিয়ে লোকজনকে জানান দিতে লাগলো, চোর, খুনে, গুন্ডা, পাকড়ো। সুবিনয় গাড়ি ছেড়ে দিল। লেকের একটা নির্জন ধারে এক জায়গায় গাড়িটা প্রীতির প্রেমিক সমেত রেখে দিয়ে সুবিনয় আমাকে নিয়ে ফিরতে লাগলো।